হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 7 আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো চ্যাপ্টার নাম্বার 7 হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে রিক্রুটমেন্ট ফরকাস্ট, 2 নাম্বারটা হচ্ছে বাউমিল মডেল ক্যাশ ম্যানেজমেন্ট, আর 3 নাম্বারটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। মূলত এখানে ফরম্যাট 1 হচ্ছে পার্ট সি এর জন্য, আর বাদবাকি 2টা ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য। তো এই তিনটা ফরম্যাট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই 7 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2017 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 2021 সালে পার্ট সিতে 2টা প্রশ্ন দিছে, 2022 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে, 2023 সালে পার্ট সিতে একটা প্রশ্ন আছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালে এখান থেকে পার্ট সি এবং পার্ট বিতে একটা প্রশ্ন থাকবেই। কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যানালাইসিস, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া থাকবে। তো এই চ্যাপ্টারটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য, বিশেষ করে পার্ট সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্ট বিতে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু কনফার্ম পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে। তো এই চ্যাপ্টার যেহেতু 3টা ফরম্যাট, আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো প্রথম ফরম্যাটে প্রথমে আমরা একটু বেসিক আলোচনা করব রিক্রুটমেন্ট ফরকাস্টের মধ্যে। মূলত এই ফরম্যাটে আমাদের টার্গেট হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের করা। কি বের করা বলো দেখি? নিট ওয়ার্কিং ক্যাপিটাল, যার বাংলা হচ্ছে নিট কার্যকরী মূলধন বের করা। এটা বের করার জন্য প্রথমে আমরা কারেন্ট অ্যাসেট বের করব, এরপরে বের করব কারেন্ট লায়াবিলিটি। এই কারেন্ট অ্যাসেট থেকে এই কারেন্ট লায়াবিলিটি যদি বাদ দেয় তাহলে পাবো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালের সাথে সেফটি মার্জিন অথবা কন্টিনজেন্সি যোগ করার পর হবে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে স্টেপটা কি? প্রথমে কারেন্ট অ্যাসেট, এরপরে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বিয়োগফল কি হবে? ওয়ার্কিং ক্যাপিটাল। আর ওয়ার্কিং ক্যাপিটালের সাথে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যোগ করা হবে কি? নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এখন কিছু কিছু প্রশ্নে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি দেওয়া থাকবে না, তখন সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালকে ধরতে হবে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। ক্লিয়ার? জি স্যার। এবার আসুন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আইটেমগুলো যায়। কারেন্ট অ্যাসেটের মধ্যে যাবে প্রথমে র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, ডেপ্টর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, প্রিপেড এক্সপেন্স। এই 6টা আইটেম ছাড়া আরও যদি কোনো চলতি সম্পত্তি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেটা আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে ঢুকাবো। ক্লিয়ার সবাই? জি স্যার। নরমালি এই 6টা আইটেম প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে থাকে, এগুলো কমন আইটেম, এর জন্য এটা লেখা আছে। তাহলে কারেন্ট অ্যাসেটের নাম একজন একটু বলো তো দেখি, কারেন্ট অ্যাসেট কোনগুলা? একজন বলবা। raw materials, working process, finished goods, account receivable, cash in hand, paid expense, প্রিপেইড prepaid expense. তাহলে এই কয়টা হলো কারেন্ট অ্যাসেট। এরপরে কারেন্ট লায়াবিলিটির মধ্যে প্রথম হলো ক্রেডিটর্স অথবা অ্যাকাউন্টস পেয়েবল, 2 নম্বর হচ্ছে সকল ধরনের বকেয়া খরচ, যেমন আউটস্ট্যান্ডিং ওয়েজেস অথবা আউটস্ট্যান্ডিং ওভারহেড অথবা আউটস্ট্যান্ডিং দিয়ে যে কোনো জন্য খরচ যদি থাকে তাহলে সেটা কারেন্ট লায়াবিলিটি। আর 3 নম্বর হচ্ছে ব্যাঙ্ক ওভারড্রাফট, যদি ব্যাঙ্ক ওভারড্রাফট থাকে তাহলে ব্যাঙ্ক ওভারড্রাফটটা কারেন্ট লায়াবিলিটিতে আমরা দিব। তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফল থেকে কারেন্ট লায়াবিলিটির যোগফল যদি বাদ দেয় তাহলে পাবো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, আর ওয়ার্কিং ক্যাপিটালের সাথে যোগ করবো কি? সেফটি মার্জিন অথবা কন্টিনজেন্সি, যোগ করে কি হবে? নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এখন প্রশ্ন হচ্ছে এই যে এখানে কারেন্ট অ্যাসেটের যে 6টা আইটেম পড়লাম, কারেন্ট লায়াবিলিটির যে 3টা আইটেম পড়লাম, এই প্রত্যেকটা জিনিসের টাকা বের করার সূত্র হচ্ছে একটা। কটা সূত্র? একটা। কি সূত্র? হচ্ছে ইউনিট ইন্টু রেট ইন্টু সিপি ভাগ টোটাল টাইম। ইউনিট ইন্টু রেট ইন্টু সিপি ভাগ কি? টোটাল টাইম। এখন সিপি মানে কি? সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড। সিপি মানে কি?
Credit period. এখানে ক্রেডিট পিরিয়ডটা এক এক ক্ষেত্রে এক এক রকম হয়, কখন কি হবে এটা আগে ভালো করে জানেন। সব কিছুকে আমরা 1 বছরে কনভার্ট করব। এখন সিপি যদি মাসে দেওয়া থাকে, বলো তো দেখি 1 বছরে কয় মাস? 12 12। তাহলে মাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল টাইম হবে 12। যদি সপ্তাহ দেওয়া থাকে তাহলে 1 বছরে কয় সপ্তাহ? এক বছরে কয় সপ্তাহ বলতে পারবেন? 52 সপ্তাহ। 52 সপ্তাহ। তাহলে এই সিপি হবে সপ্তাহের ক্ষেত্রে টোটাল টাইম কত হবে সিপির ক্ষেত্রে? 52। আর যদি দিন থাকে, ডেজ থাকে, তাহলে 1 বছর সমান সমান 360 ধরবো। ঠিক আছে? তাহলে জি স্যার। যদি মাস থাকে তাহলে টোটাল টাইম হবে 12, যদি সপ্তাহ থাকে তাহলে টোটাল টাইম হবে 52, যদি দিন থাকে তাহলে টোটাল টাইম হবে কত? 360। এই প্রত্যেকটা আইটেমের টাকা বের করার সূত্র ওই একটাই। সূত্রটা কি? ইউনিট ইনটু Unit into Rate rate into into CP into debit সিপি total. ভাগ হচ্ছে টোটাল টাইম। গুড। এখন এই ইউনিট সিপি টোটাল টাইম প্রশ্নে দেওয়া থাকবে, এই রেটটা থাকবে না। এই রেটটা হচ্ছে আমাদের ওয়ার্কিং করে বের করতে হবে। তাহলে আমরা কী বের করবো বলো দেখি? রেট। এইটা হচ্ছে একটা ওয়ার্কিং করব, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। ক্যালকুলেশন অফ কি? কস্ট পার ইউনিট। এখানে আমাদের চলতি সম্পত্তি এবং চলতি দায়ের ক্ষেত্রে যে আইটেমগুলো আমরা পড়ছি প্রত্যেকটা আইটেমেরই ইউনিট দেওয়া থাকবে, থাকবে না শুধুমাত্র 3টার: ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টর্স। এই 3টে আইটেমের কস্ট পার ইউনিটটা দেওয়া থাকবে না। এই তিনটা আইটেমের কস্ট পার ইউনিট আমরা ক্যালকুলেশন করে কি করব? বের করব। ক্যালকুলেশন শখ হচ্ছে পার্টিকুলার, ওয়ার্কিং ডাব্লিউআইপি মানে ওয়ার্কিং প্রসেস, এফজি মানে ফিনিশ গুড, আর ডেপ্টর্স তো ডেপ্টর্সে। এখন এই ওয়ার্কিং প্রসেস বের করার ক্ষেত্রে আসবে 3টা জিনিস। কি কি? ম্যাটেরিয়ালে যে টাকা থাকবে এই টাকার 100%, অর্থাৎ যে টাকা থাকবে পুরো টাকাটাই আসবে। ডিরেক্ট ওয়েজেস অথবা লেবারে যে টাকা থাকবে ওই টাকার কত পার্সেন্ট নিতে হবে? 50%। ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেডে কত পার্সেন্ট? 50%। তাহলে বুঝতে পারলাম যে ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে আমাদের কয়টা আইটেম আসবে? 3টা। র মেটেরিয়াল 100%, ডিরেক্ট ওয়েজেস 50%, ফ্যাক্টরি ওভারহেড কত পার্সেন্ট? 50%. 50%। ঠিক আছে? আর ফিনিশ গুড এবং ডেপ্টর্সের ক্ষেত্রে কাজ হচ্ছে এখানে যে 3টা আইটেম বললাম এই 3টে আইটেমের 2টার ক্ষেত্রে 100%, অর্থাৎ যা থাকে পুরো টাকায় আসবে। শুধু ডেপ্টর্সের ক্ষেত্রে অতিরিক্তভাবে আর একটা আইটেম আসবে, তার নাম হচ্ছে সিলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে ডেপ্টর্সের ক্ষেত্রে টোটাল কয়টা আইটেম আসে? 4টা. কি কি বলো তো দেখি? র মেটেরিয়াল, Direct wages, overhead আর selling. overhead, selling. ওকে। আমি আবার সবাইকে একটু বলতেছি যে শুরু করবে তাকে শেষ করতে দিবেন, অন্যজন আর বলবেন না। হ্যাঁ, যদি ভুল হয় তাহলে আমি বলবো, আরেকজন বলো, তো সেক্ষেত্রে বলবা। তাহলে ডেপ্টর্সের ক্ষেত্রে আমরা টোটাল কয়টা আইটেম বললাম? 4টা। 4টারই কত কত পার্সেন্ট বলেন দেখি? 100%। ফিনিশ গুডের ক্ষেত্রে কয়টা আইটেম আসে? 3টারই কত পার্সেন্ট? 100%। কি কি? র মেটেরিয়াল, ডিরেক্ট ওয়েজ এবং কি ফ্যাক্টরি ওভারহেড। আর ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে কয়টা আসে? 3টা। কিন্তু এর মধ্যে প্রথমটা 100%, বাদ বাকি দুইটা কত পার্সেন্ট? 50%। তাহলে ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টর্সের ক্যালকুলেশনের মধ্যে কোনটা কার ঘরে আসবে এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জি স্যার। এবার আসি, তাহলে আমাদের এটা শেষ। এখন এই যেখানে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যে কথা বলছিলাম, এটা সম্পর্কে প্রশ্নে এরকম বলা থাকবে: ইফ ক্যাশ ইন হ্যান্ড অথবা কন্টিনজেন্সি 25% অফ নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এই পার্সেন্টেজটা দুইটা জিনিসের উপর থাকতে পারে, এক নিট ওয়ার্কিং ক্যাপিটালের উপরে, আরেকটা 25% অফ ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটাল না, শুধু লেখা থাকবে ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল যদি ধরতে বলে তাহলে আমরা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল যা হবে 10% থাকলে সরাসরি 10%। আর যে নিট ওয়ার্কিং ক্যাপিটাল ধরতে বলে, আমরা জানি এই ওয়ার্কিং ক্যাপিটালের সাথে এই কন্টিনজেন্সি যোগ করার পর তো নিট ওয়ার্কিং ক্যাপিটাল নাকি?
জি স্যার জি স্যার এখন যখন নেট ওয়ার্কিং ক্যাপিটাল কথা বলবে সেক্ষেত্রে রেটটা আমরা কি করব চেঞ্জ করব চেঞ্জ করার নিয়ম হচ্ছে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল টাকার সাথে যদি 25% থাকে তাহলে 25 দ্বারা গুণ করব আর 100 থেকে 25 বাদ দিয়ে কত হবে 75 দ্বারা ভাগ করব যদি 20% থাকে তাহলে 20 দ্বারা গুণ কত দ্বারা ভাগ করব 80 দ্বারা 80 যদি 30% থাকে তাহলে 30 দ্বারা গুণ কত দ্বারা ভাগ করব 70 70 তাহলে এই রেটটা চেঞ্জ করব কি ওয়ার্কিং ক্যাপিটাল লেখা থাকে নাকি নেট ওয়ার্কিং ক্যাপিটাল লেখা থাকলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল নেট ওয়ার্কিং ঠিক আছে এই আইটেমটা কিন্তু কন্টিনজেন্সি বা সেফটি মার্জিন কিন্তু 100% ওকে থাকবে না কিছু কিছু প্রশ্নে এই আইটেমটা থাকতে পারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে পার্সেন্টেজটা কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল উপর ধরতে বলছে না শুধু ওয়ার্কিং ক্যাপিটাল উপর ধরতে বলছে যদি শুধু ওয়ার্কিং ক্যাপিটাল উপর ধরতে বলে তাহলে কোনো ঝামেলা নাই সরাসরি পার্সেন্টেজ আর যদি নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলা থাকে তাহলে এই যে পার্সেন্টটা আমরা কি করব চেঞ্জ করব মনে থাকবে কথা জি স্যার তাহলে জি এই স্যার। যে একটা পেজের বেসিক নিয়েই আপনারা এই 1 নাম্বার ফরম্যাটটা শুরু করতে পারবেন ঠিক আছে তাহলে আশা করি স্টেপগুলি মনে থাকবে কখন কোনটা করতে হবে কার কত কত পার্সেন্ট আসে এই এই আইটেমটুকু রেকর্ড ক্লাস দেখে আপনারা সুন্দর করে কি করবেন রিভিশন দিবেন এরপরে আমরা যে অঙ্কটা করাবো এই অঙ্কের মধ্যে আসবেন সর্বপ্রথম আমরা যে অঙ্কটা করাবো সেটা হলো 2021 সালে আসছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2020 সালে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এফএম মানে হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পার্ট সিতে তো এই প্রশ্নটা আজকে আমরা A to Z পুরোটাই করাবো তো প্রশ্নটা বলা আছে যে অ্যাজ দ্য ফিনান্সিয়াল ম্যানেজার অফ এ ওমেগা লিমিটেড ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর 30,000 ইউনিট অফ এ প্রোডাক্ট ইন দ্য নেক্সট ইয়ার তাহলে এই ওমেগা লিমিটেড কোম্পানি কত হাজার ইউনিট নিয়ে কাজ করে 30,000 এই 30,000 ইউনিটটাই হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটা ইউনিটের টাকা বের করার সূত্র আমরা জানি ইউনিট ইনটু রেট ইনটু সিপি ভাগ কি টোটাল টোটাল এখানে ইউনিট মানে হচ্ছে এই 30,000 ইউনিটকে বোঝানো হয়েছে ক্লিয়ার জি স্যার এই 30,000 ইউনিট উৎপাদন করতে বলছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন বিলো ফর দিস পারপাস তাহলে 30,000 ইউনিট উৎপাদন করতে গিয়ে কী কী জিনিস লাগছে না নিচে বলা আছে বলছে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 30 টাকা তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকা দিয়ে আছে কয় টাকা 10 টাকা সরি 30 টাকা আমরা জানি ডিরেক্ট ম্যাটেরিয়াল ওয়ার্কিং প্রসেস ফিনিকুড এবং ডেপ্টরসের ক্ষেত্রে কত কত পার্সেন্ট আসে সবগুলোর জন্য 100% 100% ডিরেক্ট লেবার বলছে কস্ট পার ইউনিট কয় টাকা 10 টাকা তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা জানি ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে কত পার্সেন্ট আসে 50% আর বাদ বাকি দুইটার জন্য কত পার্সেন্ট 100% 100% 100% ওভারহেড বলছে 100% অফ ডিরেক্ট লেবার কত দিয়ে আছে 10 টাকা তাহলে 10 টাকার 100% মানে কয় টাকা 10 টাকা তার মানে ওভারহেডে কস্ট পার ইউনিটে কয় টাকা বলো দেখি 10 টাকা এই 10 টাকার ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে 50% দেব আর বাদ বাকি দুইটার কত পার্সেন্ট দেব 100% কত পার্সেন্ট 100% ক্লিয়ার তাহলে জি স্যার ম্যাটেরিয়ালের তিনটার ক্ষেত্রে আসবে 100% লেবারের প্রথমটার ক্ষেত্রে 50 বাদ বাকি দুইটার ক্ষেত্রে কত পার্সেন্ট 100 100% ওভারহেডের ক্ষেত্রে প্রথমটায় 50 বাদ বাকি দুইটা কত পার্সেন্ট 100% নিচে বলা আছে প্রফিট 20% অফ কি সেলিং প্রাইস প্রফিট আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না ডেপ্টরস এর ক্ষেত্রে অতিরিক্ত আরেকটা তথ্য ক্ষেত্রে বলো তো কি সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন সেটা কি আমাদের এখানে দিয়ে আছে কষ্টের মধ্যে না নাই তাহলে যেহেতু সেটা নাই তাহলে সেটা দেনাদার বের করার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না এখন এই যে কনভার্সন পিরিয়ড মানে হচ্ছে সিপি সিপি নিয়ে প্রশ্নে বলা আছে কি এক নম্বর বলছে র মেটেরিয়াল আর এক্সপেক্টেড টু বি ইন স্টক অন এভারেজ 30 ডেজ তাহলে 30 দিন তাহলে র মেটেরিয়ালের ক্ষেত্রে সিপি বলছে 30 দিন তাহলে সিপি হচ্ছে 30 তাহলে টোটাল টাইম কত হবে 360 360 গুড প্রসেসিং টাইম বলতে ওয়ার্কিং প্রসেসকে বোঝানো হয়েছে এখানে আছে 15 দিন তাহলে সিপি 15 টোটাল টাইম কত 360 360 তিন নম্বর বলছে ফিনিশ গুড আর এক্সপেক্টেড টু রিমেন ইন দ্য স্টোন অন এভারেজ 45 ডেজ এখানে সিপি বলছে 45 দিন তাহলে সিপি হচ্ছে 45 টোটাল টাইম কত হবে 360 360 চার নম্বর বলছে ক্রেডিট অ্যালাউ টু ডেপ্টর্স মানে দেনাদারের ক্ষেত্রে বলছে 2 মান্থ তাহলে দেনাদার সিপি বলছে 2 মান্থ তাহলে টোটাল টাইম কত হবে 12 গুড এন্ড ক্রেডিটর্স বলছে অনলি 1 মান্থ তাহলে ক্রেডিটর্স এর ক্ষেত্রে সিপি হচ্ছে 1 টোটাল টাইম কত 12 12
আর 5 নম্বর বলছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। ল্যাগ ইন পেমেন্ট মানে হচ্ছে বকেয়া ওয়েজেস বলছে 15 দিন। তাহলে সিপি হচ্ছে 15, টোটাল টাইম কত? 360। ঠিক আছে। তাহলে এখন আমরা সুন্দর করে ক্যালকুলেশনটা একটু করব। কি করতে হচ্ছে আমাদের? ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট করব আমরা। তো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট করার জন্য শুরুতেই আমরা একটা ওয়ার্কিং করব। কি ওয়ার্কিং বলো দেখি? কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিটের। তাহলে কস্ট পার ইউনিটটা আমরা একটু বের করি। আপনারা সবাই দেখেন তো ওয়ার্কিং একটা সবাই দেখতেছেন কিনা? জি স্যার দেখতে পাচ্ছি। পার্টিকুলার ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টরস। তাহলে পার্টিকুলার মধ্যে প্রথমে র মেটেরিয়াল, আমরা জানি র মেটেরিয়াল 3000 জন্য কত পার্সেন্ট? 100। তাহলে র মেটেরিয়াল 100%, ফিনিশ গুড 100, ডেপ্টরস কত পার্সেন্ট? 100%। ডিরেক্ট লেবার এই 10 টাকার প্রথমটার ক্ষেত্রে কত পার্সেন্ট? 50%। 10 টাকা 50% মানে 5 টাকা। বাদ বাকি দুইয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট? 100%। তাহলে 10 10 পুরোটাই গেছে। ওভারহেড এখানে ছিল 100% ডিরেক্ট লেবার, তাহলে ডিরেক্ট লেবার যেহেতু 10 টাকা ছিল তাহলে ওভারহেড কয় টাকা? 10 টাকা। তাহলে ওভারহেড ওয়ার্কিং প্রসেস ক্ষেত্রে কত পার্সেন্ট? 5 মানে অর্ধেক। 50% মানে 5 টাকা। আর বাদ বাকি দুইয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট? 100%। তাহলে দুইটার ক্ষেত্রে 10 10%। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ডেপ্টরসের ক্ষেত্রে আরেকটা অতিরিক্ত আসতো কিন্তু সেই আইটেমটা আমাদের প্রশ্নে কি নাই। এর জন্য ওয়ার্কিং প্রসেসে সবগুলো যোগ করা হলো 40 টাকা, ফিনিশ গুডের ক্ষেত্রে 50 টাকা, ডেপ্টরসের ক্ষেত্রে কয় টাকা? 50 টাকা। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। কস্ট পার ইউনিট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। ঠিক আছে, এবার আসেন আমরা অঙ্ক করি। প্রথমে উপরে নেব কোম্পানির নাম ওমেগা লিমিটেড, স্টেটমেন্ট শোয়িং এভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, দেখাবো পার্টিকুলার, ক্যালকুলেশন, টাকা টাকা, দুটো টাকার ঘর দিবেন, একটা ক্যালকুলেশন ঘর দিবেন। আপনারা যদি চান যে ক্যালকুলেশন ঘরটা দিবেন না, কোনো সমস্যা নাই। এই যে যেটুকু এখানে লিখছি এই লাইনটা আপনি এই যে আইটেমে লেখার পরে ব্র্যাকেটে লিখে দিবেন, ঠিক আছে? যদি ক্যালকুলেশন ঘরটা ঝামেলা মনে হয় তাহলে ক্যালকুলেশন ঘরটা আনার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি? জি স্যার। সবাই কি বুঝছেন কথা? জি স্যার। জি স্যার। এবার আসেন আমরা একটা জি, একটা স্যার। আইটেম পড়ব আর একটা একটা আইটেম দিব। শুরুতে র মেটেরিয়াল ছিল। র মেটেরিয়াল কত দিন ছিল? 30 দিন। তাহলে আমাদের প্রত্যেকটা আইটেম টাকা বের করার সূত্র কি? ইউনিট ইনটু রেট ইনটু সিপি তো ডিভাইডেড সিপি। টোটাল টাইম। তাহলে আমাদের অঙ্কের জন্য ইউনিট কত ইউনিট দিয়ে আছে? 30,000। 30,000। 30,000। এবার রেট, র মেটেরিয়ালের রেট কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে আছে কয় টাকা? 30 টাকা। তাহলে 30 ইনটু 30 গুণ সিপি কত দিয়ে আছে? 30। আর টোটাল টাইম কত হবে? 360। তাহলে দেখেন 360 র মেটেরিয়াল টাকা দিছি 30,000 ইনটু কস্ট পার ইউনিট ছিল 30, সিপি ছিল 30, টোটাল টাইম হচ্ছে 360। এটা ক্যালকুলেশনের মান হবে 75,000। র মেটেরিয়ালটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসি প্রসেসিং টাইম মানে ওয়ার্কিং প্রসেস। তাহলে ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে সব ইউনিট তো সবার জন্য সেম, ইউনিট 30,000 ইনটু রেট। ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে রেট আমরা কত পাইছি? 40। 40। আর এখানে বলছে 15 দিন, তাহলে 15 দ্বারা গুণ কত দ্বারা ভাগ করব? 360। 360। তাহলে এখানে 30,000 ইনটু 40 ইনটু 15 ভাগ 360 ক্যালকুলেশন করলে 50,000 পাবো। বুঝতে পারছি ওয়ার্কিং টাইম, ওয়ার্কিং প্রসেস? স্যার। এবার ফিনিশ গুড নিয়ে বলছে 15 দিন। ফিনিশ গুডের টাকাটা একটু বলেন তো দেখি। 30,000 ইনটু ফিনিশ গুডের ক্ষেত্রে রেট বের করেছিলাম 50, বলো তো দেখি তাহলে একজন। ফিনিশ গুডের টাকাটা বের করব কি হবে? কত গুণ কত গুণ কত হবে? 30,000 গুণ 50 গুণ 45 ডিভাইডেড বাই 360। গুড। 50 কই পেলাম? এই যে ফিনিশ গুডের ক্ষেত্রে কস্ট পার ইউনিট পাইছি কত? 50। তাহলে এটা ক্যালকুলেশন করে মান হবে 1,87,000 কত? 500 টাকা। এবার ডেপ্টরসের ক্ষেত্রে বলছে 2 মান। ডেপ্টরসের ক্ষেত্রে একজন বলেন তো দেখি। ডেপ্টরসের ক্ষেত্রে কস্ট পার ইউনিট 50 বের করছি। 30,000 ইনটু 50 ইনটু 2 ডিভাইডেড বাই 12। 12 কেন 12? ওই যে মান্থ আছে, মান্থ থাকলে টোটাল টাইম কত হয়? 12 হয়। 12। বুঝতে পারছেন কথা? জি স্যার। জি স্যার। তাহলে এখানে জি, স্যার। আছে 30,000 ইনটু 50 ইনটু 2 ভাগ কত? 12 সমান 2,50,000। এই সবগুলো যোগ করে 5,62,500 টাকা।
এবার আমরা দায়ের মধ্যে প্রথমে দিব হচ্ছে ক্রিয়েটর্স। ক্রিয়েটর হচ্ছে কত বলছে 1 মান্থ। এখন এক্ষেত্রে একটু মনে রাখতে হবে আমাদের প্রশ্নে যে র মেটেরিয়াল যে রেট দিয়ে আছে এই রেটটা দুই জায়গায় লাগবে। কয় জায়গায় লাগবে? দুই জায়গায়। একবার র মেটেরিয়ালের জন্য লাগবে, আরেকবার হচ্ছে ক্রিয়েটর্সের জন্য লাগবে। তাহলে র মেটেরিয়াল রেটটা দুই জায়গায়, র মেটেরিয়াল তার নিজের জন্য একবার, আরেকবার কার জন্য? ক্রিয়েটর্সের Credit. জন্য। তাহলে বলেন তো ক্রিয়েটর্সের ক্ষেত্রে 1 মান্থে কথা বলছে, তাহলে 30,000 ইনটু কত ভাগ কত দিব? 30,000 into 30 into 1 divided by 12. গুড। তাহলে 30,000 ইনটু 30 গুণ 1 ভাগ 12 সমান 75,000। এবার আরেকটা আছে ওই যে ওয়েজেসটা বাকি আছে, তাহলে ওয়েজেস পেমেন্ট। এই ক্ষেত্রে আমাদের 30,000 ইনটু ওয়েজেস মানে তো লেবারের রেট কত দিয়ে আছে 10 টাকা। বলেন 10 টাকা। বলেন তাহলে পুরোটা 30,000 into ইন্টু 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 360। ওটা ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ সবাই কি বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এটা ক্যালকুলেশনে মান পাবো 12,000 কত 500 টাকা। এই দুইটার যোগফল 87,500 আর এই দুইটার বিয়োগফল 4,75,000। নিয়ম অনুযায়ী 4,75,000 নাম হচ্ছে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল। কি বলো দেখি? শুধু ওয়ার্কিং ক্যাপিটাল। এর সাথে কন্টিনজেন্সি অথবা মার্জিন অফ সেফটি আমরা কি করতাম? যোগ করতাম। কিন্তু কন্টিনজেন্সি বা মার্জিন অফ সেফটি সম্পর্কে আমাদের প্রশ্নে কোনো ডিরেকশন দেওয়া নাই। এর জন্য ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা কি ধরবো? নেট ওয়ার্কিং ক্যাপিটাল। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার 1 নম্বর অঙ্ক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? পুরাটাই আমাদের এক পেজে আছে। কারো কোনো কনফিউশন থাকলে কথা বলতে পারে। না স্যার বুঝতে পারছি। পারবেন তো সবাই? জি স্যার। এরকম অঙ্ক দিলে করতে পারবেন তো? জি স্যার। ইনশাআল্লাহ স্যার পারবো। ওকে, আসেন দেখি আপনারা কে কীরকম পারেন। আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কটা 2020 সালে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট আসলো। র মেটেরিয়াল টাকা দিয়ে আছে 60 টাকা, লেবার দিয়ে আছে 20 টাকা, ওভারহেড দিয়ে আছে কয় টাকা? 40 টাকা। নিচে লেখা আছে সিলিং প্রাইস 30 টাকা। এটা কিন্তু সিলিং প্রাইস, নট সিলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সিলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা শুধুমাত্র ডেপ্টর সিনিয়র কথার ক্ষেত্রে আসে না? জি স্যার। সেটা কিন্তু আমাদের প্রশ্নে কি আসে না নাই? বলেন তো দেখি। নেই। নাই। অতএব এটা কিন্তু আবার সেলিং প্রাইসে কিন্তু সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড ধরতে যায় না। ধরলে কিন্তু ধরা খাইবেন। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন জি, আমাদের স্যার। এইটুকু তথ্যের উপর ভিত্তি করে বলেন তো দেখি ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে কত টাকা আসবে? প্রথম 60 বললাম, এরপরে দুইটার মধ্যে কত আসবে বলেন? 10 আর 20। তাহলে 60, 10 এবং কত 20। আর ওয়ার্কিং প্রসেস এবং ফিনিশ গুডের ক্ষেত্রে ফিনিশ গুড এবং ডেপ্টরসের ক্ষেত্রে 100%। মানে যা আছে পুরোটাই নাকি? তাহলে কত হবে? 20 40 জি স্যার। ওকে, তাহলে দেখেন আপনাদের কথা ফিনিশ গুড 120, ডেপ্টরসে কত 120 আর ওয়ার্কিং প্রসেস 60, 10 আর 20 সমান কত 90। কস্ট পার ইউনিটে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। একদম প্রত্যেকটা অঙ্কই একই কোয়ালিটির অঙ্ক, জাস্ট অঙ্কগুলি ভালো করে বুঝতে হবে। এখন আমরা তাহলে সরাসরি পোস্টিং দিব, ঠিক আছে? তাহলে 1 থেকে আমরা 9 পর্যন্ত একটা পোস্টিং দিব। তবে সবার শেষে বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইফ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটিস কত হাজার ইউনিট বলেন দেখি? 1 লাখ। 1 লক্ষ। তাহলে ইউনিট হচ্ছে 1 লাখ। তাহলে প্রথমটার জন্য একটু পড়ি। র মেটেরিয়াল টাকা বলছে 2 মান্থ। তাহলে র মেটেরিয়াল টাকাটা আমরা দিব কি 1 লাখ ইনটু রেট কত? 60 ইনটু 60 সিপি ভাগ টোটাল টাইম বলো। into 2 ভাগ 12। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। জি তাহলে স্যার। র মেটেরিয়াল কি চলতি সম্পদ না চলতি দায়? চলতি সম্পদ। চলতি তাহলে সম্পদ। তোমরা যা বললো তাই লিখছি। 1 লাখ ইনটু 60 গুণ 2 ভাগ 12 সমান 10 লাখ। ক্লিয়ার র মেটেরিয়ালটা? জি স্যার। ওকে, 2 নম্বর বলছে এভারেজ র মেটেরিয়াল ইন প্রসেস। এই যে ইন প্রসেস মানে ওয়ার্কিং প্রসেস। তাহলে ওয়ার্কিং প্রসেস নিয়ে বলছে 1 মাস। তাহলে ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট ছিল 90। তাহলে বলো তো দেখি কত গুণ কত ইনটু কত ভাগ কত হবে? 1 লক্ষ ইনটু 90 ইনটু 1 ডিভাইডেড বাই 12। গুড।
তাহলে এখানে 1 লাখ ইন্টু 90 ইন্টু 1 ভাগ 12 সমান 7,50,000। তাহলে প্রথম দুইটা ক্লিয়ার। জি স্যার। 3 নাম্বারটা বলছে ফিনিশ গুড 45 দিন। বলেন তো দেখি ফিনিশ গুডে একজন বলেন তো দেখি। 1 লক্ষ ইন্টু 120 ইন্টু 45 ডিভাইডেড বাই 360। গুড। তাহলে 1 লক্ষ ইন্টু 120 গুণ 45 ভাগ 360 সমান 15 লাখ। এবার আসুন, এটা বলছে এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স। তাহলে ক্যাশ ব্যালেন্স এটা কি চলতি সম্পদ না চলতি দায়? চলতি সম্ভব। তাহলে এটা টাকা তো সরাসরি দিয়ে আছে, তাহলে এটা সূত্র ফালে বের করা দরকার। আর এই ক্যাশ বের করার কোনো সূত্র নাই, এই জন্য ক্যাশের টাকাটা সরাসরি 5 লাখ সরাসরি বসাইছে। এরপরে 5 নম্বর আইটেমটা ভালো করে খেয়াল করেন। প্রশ্নে বলা আছে যে 40% সেলস আর ইন ক্যাশ অ্যান্ড 60% সেলস ইন কি ক্রেডিট বেসিস। এই পরেরটুকু উল্লেখ না থাকলে আমরা ধরতে পারতাম যেহেতু 40% নগদে বিক্রয়, তাহলে বাকিতে বিক্রয় কত পার্সেন্ট হবে? 60%। আবার যদি 20% নগদে বিক্রয় থাকে তাহলে বাকিতে বিক্রয় কত পার্সেন্ট হবে? 80%। 80%। কথা ক্লিয়ার তো? জি স্যার। তাহলে আমরা এই কারেন্ট অ্যাসেটের মধ্যে কিন্তু নগদের কোনো আইটেম দিই না, মানে নগদে ক্রয় নগদে বিক্রয় কোনো আইটেম আমরা দিব না, কারণ চলতি সম্পদের মধ্যে নগদে ক্রয় নগদে বিক্রয় আসবে না, আসবে শুধুমাত্র বাকিতে, মানে বাকিতে বিক্রয়ের সাথে দেনাদার সম্পর্ক দেনাদার আসবে, বাকিতে ক্রয়ের সাথে পাওনাদার সম্পর্ক পাওনাদার আসবে। ঠিক আছে, তাহলে আমরা যখন দেনাদার বের করব তখন দেনাদার সম্পূর্ণ টাকা বের করার পরে আমরা এক্সট্রা কত পার্সেন্ট গুণ করব? 40% আর 20%? দেনাদার পার্সেন্ট কত? 40 না 60? 60%। বাকিতে বিক্রয়ের সাথে দেনাদার সম্পর্ক, বাকিতে ক্রয়ের নগদে ক্রয়ের সাথে দেনাদার কোনো সম্পর্ক নাই। তাহলে দেনাদার যে টাকা বের করবো ওই টাকার উপর সর্বশেষ আমরা কত পার্সেন্ট নিব? 60%। এখন 6 নম্বর বলছে ডেপ্টরসের ক্ষেত্রে 2 মান্থ। তাহলে বলেন যদি কি 1 লাখ ইন্টু কত গুণ কত ভাগ কত হবে? 1 লাখ ইন্টু 120 গুণ 2 ভাগ 12 যা হবে এরপরে শেষে কত পার্সেন্ট? 60%। তাহলে আপনাদের কথা দেখেন, 1 লাখ ইন্টু 120 গুণ 2 ভাগ 12 যা হবে এরপরে কত পার্সেন্ট? 60% সমান 12 লাখ। ক্লিয়ার? জি স্যার। এবার আসুন ক্রেডিটর্স বলছে 45। তাহলে ক্রেডিটর্সের টাকাটা একটু বলো তো দেখি। 1 লক্ষ ইন্টু 60 ইন্টু 45 ডিভাইডেড বাই 360। 60 কই পাইলা ম্যাডাম? এক লক্ষ সাথে যে 60 আছে 60টা কই পাইলা বললা? র ম্যাটেরিয়াল 60 আছে স্যার। এটা অন্যজন ভালো করে অ্যান্সার দিতে পারবা? আমরা জানি র মেটেরিয়াল রেটটা র মেটেরিয়ালের ক্ষেত্রে আসে, আবার কার ক্ষেত্রে আসে বলো দেখি? পাওনাদার ক্ষেত্রে আসে, এর জন্য আমরা র মেটেরিয়াল রেটটা দিছি। তাহলে ও যে অ্যান্সার করছো ওর অ্যান্সার কিন্তু 100% রাইট। তাহলে ক্রেডিটর্সের ক্ষেত্রে আমরা 1 লাখ ইন্টু 60 ইন্টু 45 ভাগ করে 360, এটা ক্যালকুলেশন করে মান পাইছি 7,50,000। এবার আছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। এই ল্যাগ ইন পেমেন্ট মানে বকেয়া, বকেয়া ওয়েজেস 15 দিন লেখা আছে। তাহলে বলেন যদি দেখি কত কত হবে? কথা বলো। ওয়েজেস মানে লেবার। 1 লক্ষ গুণ 20 তারপর গুণ 15 ডিভাইডেড বাই 360। ওকে, এবার ওভারহেডের ক্ষেত্রে বলো। হয়েছে, রাইট, কারেক্ট অ্যান্সার। 1 লক্ষ গুণ 40 গুণ 1 ডিভাইডেড বাই 12। গুড, এই দুইটাই হচ্ছে চলতি দায়। তাহলে ওয়েজেস পেয়েবল ওভারহেড পেয়েবল যা যা বলছে এটা ক্যালকুলেশন 83,333, আর পরেরটা ক্যালকুলেশন 3,33,333। এই তিনটা যোগ করে 11,66,666, আর উপরে এই পাঁচটা যোগ করে 49,50,000, আর এই দুইটা বিয়োগ ফল ওয়ার্কিং ক্যাপিটাল 37,83,334। এটা নর্মালি ওয়ার্কিং ক্যাপিটালের সাথে কন্টিনজেন্সি অথবা কি বলো দেখে মার্জিন অফ সেফটি যোগ করতে হয়, কিন্তু সেই আইটেমটা আমাদের পছন্দ নাই, এই জন্য এটা সরাসরি কি হয়ে গেছে? নেট ওয়ার্কিং ক্যাপিটাল। 2 নাম্বারটা বুঝতে পারছেন? জি স্যার। পারবেন 2 নাম্বারটা? জি স্যার। জি স্যার পারবো। ঠিক আছে, তাহলে 1 2 আমাদের ক্লিয়ার।
3 নাম্বারটা আমরা আগামী ক্লাসে করব। 3 নাম্বারটা ম্যানেজমেন্টের অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা আমি আপনাদের বাসায় কাজ দিতেছি, দেখেন ভালো করে খেয়াল করেন। ও 4 নাম্বারটা আমরা আগামী ক্লাসে করাবো। এখানে যে ডিপ্রিসিয়েশনটা উইকে দিয়ে আছে, আমরা আজকে যে কইলাম ওই অনুযায়ী কি কি বাসার কাজ আছে, কি কি পারবেন ওইটা দিতেছি। হ্যাঁ, 6 নাম্বারটা দেখেন, সবাই 6 নাম্বারটা দেখতেছেন? জি স্যার। এখানে আমাদের ইউনিট দিয়ে আছে 69,000। ফিনিশ গুডের ক্ষেত্রে সিপি দিয়ে আছে 3 মাস, তাহলে 3 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ করব? 12 র মেটেরিয়ালের ক্ষেত্রে আছে 2 মাস, তাহলে 2 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ? 12 ক্রেডিটর্সের ক্ষেত্রে 2 মাস, তাহলে 2 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ? 12 ডেপ্টর্সের ক্ষেত্রে কত দ্বারা গুণ কত দ্বারা ভাগ? 3 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ। 12 দ্বারা ভাগ। গুড। সেলিং প্রাইস বলছে 50 টাকা। সেলিং প্রাইস কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, কিন্তু র মেটেরিয়াল বলছে 50% অফ কি সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইসে 50% হবে র মেটেরিয়াল। তাহলে র মেটেরিয়াল কয় টাকা হবে বলুন দেখি? 25 টাকা। 25 টাকা। 25 টাকা। ডিরেক্ট লেবার বলছে 10%, তাহলে কয় টাকা হবে? 5 টাকা। 5 টাকা। ম্যানুফ্যাকচার এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলছে 16%, তাহলে কত হবে বলুন দেখি? খেয়াল করতে তো মনে কারণ নাই। 8 টাকা। 8 টাকা। তাহলে ম্যানুফ্যাকচার এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ঠিক আছে? আর শেষে বলছে সিলিং ওভারহেড। সেলিং প্রাইস কয় পার্সেন্ট? 4%, তাহলে 4% কত হয়? 2 টাকা না? টাকা 2 টাকা। তাহলে এই সিলিং ওভারহেডটা শুধুমাত্র কি নির্ণয় করার ক্ষেত্রে আসবে? ডেপ্টর ডেপ্টর। তা কত পার্সেন্ট? 100%। 100%। তাহলে এবার আমাকে বলো তো ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে কোনটার কত কত টাকা আসবে বলো? ওয়ার্কিং প্রসেসের টাকাটা বলো। মিউট করো, যারা এখানে শব্দ দিতেছে মিউট করো। বলো। 150% 50%। হ্যাঁ, ওয়ার্কিং প্রসেসের বলো সাড়ে এত টাকা আসবে, কোনো 50% 100% বলা দরকার নেই, সরাসরি বলো সাড়ে এত টাকা আসবে। ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে 3টা জিনিস বলো। 25, 5, 8। কি বলো? এটা আসবে 25, তারপর হবে 2.5 2.5 টাকা, আরেকটা হবে 1। এক না স্যার, এটা 4 হবে, সরি। 4 হবে, গুড। আর লোকে ফিনিশ গুডের ক্ষেত্রে 25, 5, 8। আর ডেপ্টর্সের ক্ষেত্রে 25, 5, 8। শেষ। আরেকজন বলার ভুল হয়েছে, ডেপ্টর্সটা 25 5 8 আর 2 2। এই তো ঠিক আছে, একজন ভুল করে একজন পারেন। হ্যাঁ, তাহলে আশা করি কস্ট পার ইউনিটগুলি আপনারা পারবেন, ঠিক আছে? তাহলে এর উপর ভিত্তি করে ওয়ার্কিং ক্যাপিটাল করা পারবেন? জি স্যার। জি স্যার, 6 পারবো। নাম্বারটা আপনাদের বাসায় কাজ থাকলো। এই 6 নাম্বারের পরে যে 7 নাম্বার অঙ্কটা আমরা একটু আগে 3 নাম্বার যে অঙ্কটা করলাম ওই অঙ্কের হুবহুব। র মেটেরিয়াল 200, লেবার 80 এবং ওভারহেড কত? 150 টাকা। এবার র মেটেরিয়াল বলছে 1 মাস, তাহলে 1 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ? 12 ওয়ার্কিং প্রসেস বলছে 20 দিন, তাহলে 20 দ্বারা গুণ 360 360। 3 নাম্বার বলছে ফিনিশ গুড 1 মান্থ, তাহলে 1 দ্বারা গুণ 12 এই যে সাপ্লায়ার, সাপ্লাই মানে হচ্ছে ক্রেডিটর্স মানে অ্যাকাউন্টস পেয়েবল, মনে থাকবে? সাপ্লাই মানে কি? অ্যাকাউন্টস পেয়েবল। 45 ডেজ, তাহলে 45 দ্বারা গুণ 360 দ্বারা ভাগ। ডেপ্টর্স মানে তো ডেপ্টর 60 দিন, তাহলে 60 দ্বারা গুণ 360 360 ল্যাগ দ্বারা ইন ভাগ। পেমেন্ট অফ ওয়েজেস 15 দিন, তাহলে 15 দ্বারা গুণ 360 দ্বারা ভাগ। ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড 30 দ্বারা গুণ 360 দ্বারা ভাগ। আর ক্যাশ সেল দিয়ে আছে 25% আর বাকিতে বিক্রয় দিয়েছে কত পার্সেন্ট? 75%। তাহলে ডেপ্টর্স নির্ণয় করা যা করব ওগুলো করার পরে শেষে 25% দিব না 75% দিব? 75%। 75%। আর ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক দিয়ে আছে কত? 90,000 টাকা। 90,000 এটাকে টাকা সরাসরি কোথায় দিব? কারেন্ট অ্যাসেটে নাকি? ক্যাশ ইন হ্যান্ড কি চলতি সম্পদ না? জি স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল করবেন কত হাজার ইউনিটে বলেন তো দেখি? 1,50,000। 1,50,000, তাহলে 1,50,000 ইউনিট। এন্ড শেষে একটা কথা বলছে যে assume that working process completion stage of 60% all item
নর্মালি ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে আমরা কি আনি, এই 200 টাকার 100% আনি, 80 টাকার 50% মানে 40 টাকা, 150 টাকার 50% মানে কত, 75 টাকা আনতাম না? জি জি স্যার। স্যার। কিন্তু শুধুমাত্র এই অঙ্কের জন্য বলছে যে অ্যাজুম ধরতে বলছে যে প্রসেসিং ক্ষেত্রে সকল আইটেমের কত পার্সেন্ট নিতে হবে। 60%। তার মানে এখন ম্যাটেরিয়াল 200 টাকা 60% মানে 120 টাকা, 80 60% মানে 48 টাকা, 150 60% মানে 90 টাকা, তাহলে সবগুলো যোগ হবে 258 টাকা। ঠিক আছে? জি স্যার। এই অঙ্কে এই কথাটা বলা আছে বিধায় আমরা এইভাবে ধরলাম, যদি না বলা থাকতো তাহলে আমরা র মেটেরিয়াল 100% আর বাদ বাকি দুটো কত পার্সেন্ট নিতাম, 50-50। ক্লিয়ার? জি স্যার। 7 নাম্বার পারবো? স্যার এগুলা 60% দিব আর ডেপ্টরে 100%ই দিব। আমি তো ডেপ্টরস নিয়ে কোনো কথা বলি নাই। ডেপ্টরস এবং ওয়ার্কিং ডেপ্টরস এবং ফিনিশ গুড আগের যা নিয়ম এই অঙ্কের জন্য একই নিয়ম, শুধু পরিবর্তনটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস নিয়ে। কথা বুঝতে পারছি? জি স্যার। 7 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, 7 নাম্বারটা বাসায় কাজ থাকবে। এটা বাদ। এই যে 7 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে এই যে এই 10 নাম্বার অঙ্কটা আপনারা বাসায় থেকে করবেন। ঠিক আছে? এখানে ছোট্ট একটা কথা বলে দিব, সেটা হচ্ছে এগুলা তো ম্যাটেরিয়াল লেবার ওভারহেড দিয়ে আছে। র মেটেরিয়াল বলছে 1 মাস, তাহলে 1 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ, ম্যাটেরিয়াল আর ইন প্রসেস বলছে হাফ মান্থ, তাহলে হাফ মান্থ মানে 0.5, তাহলে 0.5 দ্বারা গুণ করবা আর ভাগ করবা হচ্ছে কত দ্বারা বলো দেখি, 12 দ্বারা। ঠিক আছে? ফিনিশ গুড 1 মাসের কথা বলছে, 1 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ, 12 দ্বারা। 12 দ্বারা ভাগ। 1 মান্থ, তাহলে এখানে সেম জিনিস। ডেপ্টরস এর ক্ষেত্রে বলছে 2 মান্থ, তাহলে 2 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ। তো এখানে তাহলে সাপ্লাইয়ের ক্ষেত্রে 1 মান্থের কথা। সাপ্লাই মানে কি, ডেপ্টরস না ক্রেডিটরস বলো তো দেখি? ক্রেডিটরস। আর ডেপ্টরস এর ক্ষেত্রে 2 মাসের কথা বলছে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ক্ষেত্রে 1.5 মাস, তাহলে 1.5 দ্বারা গুণ করব, আর উইক যেহেতু আছে তাহলে 12 না 52, 52। ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড ক্ষেত্রে বলছে 4 উইক, তাহলে 4 দ্বারা গুণ কত দ্বারা ভাগ, 52। আউটপুট অফ দ্য আউটপুট ইন সোল্ড এগেইনস্ট কি ক্যাশ, বলছে 4 ভাগে 1 ভাগ নগদে বিক্রি হয়েছে, তাহলে 4 ভাগে 1 ভাগ মানে কত পার্সেন্ট একটু বলেন তো দেখি? 25%। 25%, তাহলে 25% নগদে বিক্রি হয়, তাহলে বাকিতে বিক্রি কত পার্সেন্ট? 75। তাহলে দেনাদারের যে আমরা যা করি এটা করার পরে শেষে কত পার্সেন্ট নিব, 25 না 75? 75। ক্যাশ ইন হ্যান্ড এট ব্যাংক সরাসরি দিয়ে আছে 2500 টাকা, ইউনিট দিয়ে আছে 1,04,000 ইউনিট। আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল করতে হবে। পারবো? জি স্যার। আরো দিব অঙ্ক নাকি পর্যন্ত থাকবে? স্যার এই পর্যন্ত থাক, আর দিন না। আচ্ছা ঠিক আছে, আর একটা শেষ অঙ্ক, এই যে 11 নম্বর অঙ্কটা হুবহুব একই, অতএব এটা আমি আর পড়াইলাম না। হ্যাঁ, তাহলে আপনাদের বাসার কাজ হচ্ছে 11, একটু দাগান, 11, 10, 7, 6, 4 নাম্বার কিন্তু দেই নাই, 4 কিন্তু দেই নাই। হ্যাঁ, 4 কিন্তু দেওয়া হয় নাই, এবং 1 নাম্বার। ঠিক আছে? এই কয়েকটা অঙ্ক আপনারা এই দুইও তো দিছি, 2 1 2, এই কয়েকটা অঙ্ক আপনারা ট্রাই করেন। যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করবেন, আপনার সমস্যার সমাধান করে আমরা পরবর্তী 3 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আজকের ক্লাস আমাদের এই বন্ধ থাকবে। আজকের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।